with another very, very interesting guest. Let's not keep guessing. She's Idhika Paul. এই সিনেমাতে তুমি মিঠুন চক্রবর্তীর মতো একজন স্টলওয়ার্ট অ্যাক্টর, একজন দক্ষ অভিনেতাকে পেয়েছো। তার সঙ্গে তোমার কিরকম সিনস রয়েছে এবং অভিজ্ঞতা কেমন? কি কি শিখলে ওনার থেকে? শিখলাম অ্যাকচুয়ালি অনেক কিছুই, কারণ আমি যদি বলি তাহলে আমি হ্যাপি কি আমি ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি। দেব কিন্তু শুটিং এর বাইরে ভীষণ প্র্যাঙ্কস্টার, আমি শুনেছি নাকি সেটসে। তো কিরকম অভিজ্ঞতা তোমার? কিরকম প্র্যাঙ্কস্টার আর কতটা মজার ও? হ্যাঁ, টুকটাক পেছনে লাগে, সেটা সবারই সবারই লাগে। হ্যাঁ, আমাদেরকেই ছাড়ে না। আমাকে খুব ইনসাল্ট করছে দেব। হ্যাঁ, তোমরা সবাই রেকর্ড আমি কিন্তু উত্তর দিলাম কিন্তু, হ্যাঁ আমি কি করব, সামনের বছর কি করব, বিয়ে করব কি করব না, মিঠুনদা ভালো না, পরানদা ভালো। কোন ধরনের পুরুষ তোমার আকৃষ্ট করে? That's tough. The problem is, see, I feel like cheating is a choice. চিটিং টা সবসময় মিস্টেক হয় না, সামটাইমস কিছু সার্কামস্টান্সেস থাকে। শুনে নাও, তোমাদের জন্য টিপস, সব মেয়েদের জন্য টিপস। কি করবে প্রেমে পড়ার আগে বা মনের মানুষ পাওয়ার জন্য? যদি আমি কোনো রিলেশনশিপ নিয়ে ভাবি বা যদি কারোর মধ্যে আমি কি করে জানো, আমি সবসময় করতাম এটা। নমস্কার, ইন্ডালজ পডকাস্টে আবার আমি ফিরে এলাম শর্মিষ্ঠা with another very, very interesting guest. Let's not keep guessing. She's Idhika Paul. Hi Idhika. Hi. কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। ইদিকার একটা নতুন সিনেমা আসছে, বলাই বাহুল্য, সবাই সেটা জানে, প্রজাপতি 2 দিস ক্রিসমাস। আর আজকে আমরা সেই উপলক্ষে একটা সুন্দর আড্ডায় বসেছি। ইদিকা, সো প্রজাপতি 2 is coming and you are the heroine there. কেমন ছিল অভিজ্ঞতা এবং তোমার রোলটা সম্বন্ধে যদি একটু বলো। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স খুবই ভালো, অফকোর্স, কারণ আমরা একটা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছিলাম যে কোন কোন লেজেন্ডারি মানুষগুলোর ফেসেস একটা জায়গার মধ্যে রয়েছে। তো সেই পুরো গোটা পিকচারটা সেই স্ক্রিনটার একটা পার্ট হতে পারে, মানে সেই স্ক্রিনের মধ্যে একটা পার্ট হতে পারাটাই একটা বড় ব্যাপার ইটসেলফ। তবে এটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং, কারণ প্রথমে আমি এটা নিয়ে কথাই বলিনি কোনো। তো এখন ফাইনালি আমি যে এরকম একটা প্রজেক্টের পার্ট, তখন আমার খুব খারাপ লাগছিল, বিকজ আই ফেল্ট লাইক কি এরকম ভালো একটা ছবির আমি পার্ট, বাট স্টিল আমি কিছু বলতে পারছি না, এটা নিয়ে কোনো কথা বলতে পারছি। বাট ফাইনালি আমি সেটা নিয়ে কথা বলতে পারছি, সো আই এম ভেরি 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 হ্যাপি। তোমার রোলটা সম্বন্ধে একটু বলো, তুমি তোমার কি চরিত্র ওখানে? এবং আমরা যেটা জানি দেব ইজ আ সিঙ্গেল ড্যাডি অ্যান্ড আ শেফ, তো একটু যদি তোমার চরিত্রটা কিভাবে ঢুকেছে, কিরকম গল্পটা এগিয়েছে। শুধু আমি এটুকুই বলতে পারি কি ইটস দ্য সারপ্রাইজ অফ দ্য ফিল্ম। আর আমার মনে হয় যে ওই সারপ্রাইজটা আমি এখন এই মুহূর্তেই বলে কিছু ওয়েস্ট করতে চাই না। আই থিঙ্ক কি দর্শক যখন সিনেমা হলে যাবে, গিয়ে দেখবে, দেন তারা আমাকে এসে জানাক যে কেমন লাগবে। এই সিনেমাতে তুমি মিঠুন চক্রবর্তীর মতো একজন স্টলওয়ার্ট অ্যাক্টর, একজন দক্ষ অভিনেতাকে পেয়েছো। তার সঙ্গে তোমার কিরকম সিনস রয়েছে এবং অভিজ্ঞতা কেমন? কি কি শিখলে ওনার থেকে? শিখলাম অ্যাকচুয়ালি অনেক কিছুই, কারণ আমি যদি বলি তাহলে আমি হ্যাপি কি আমি ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমি একটু দুঃখিত যে আমি খুব বেশি কিছু সিন বা সিনের মধ্যে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস বা অনেক কিছু করার সুযোগ পাইনি। তো আমার যখনই আমি যতটুকুনি পেয়েছি, আমার সেটা করার পর আরো ফিল হতো যে আরেকটু যদি বেশি সিন থাকতো, বা আরেকটু যদি এটা এরকম ভাবে করতে পারতাম, বা আরেকটু যদি এরকম কিছু আমার কাছে থাকতো যেটা আমি করতে পারবো বা এক্সপ্লোর করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আমি খুবই খুশি হতাম। বাট আমার মনে হয় ওনার সঙ্গে স্ক্রিনে একটা পার্ট হওয়াটাই আলাদাই একটা অ্যাচিভমেন্ট। তো আমি সেটার একটা পার্ট হতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। আর এরকম একজন লেজেন্ডারি মানুষ, মানে যাকে আমার বাবা যার ফ্যান ছিলেন, তারপর আমরা যার ফ্যান হয়েছি, সো সে এত বছর ধরে তার কাজের এক্সপিরিয়েন্স, সে কিভাবে, মানে আমি গিয়েও বসে অবজার্ভ করতাম যে সে কি করে, মানে ফ্লোরে ঢুকে কি করে, বা একটা সিন করার আগে কিরকম প্রিপারেশনস নেয়, ইভেন সিনটার পরে যে থাকে না, একটা সিন হয়ে গেলে বা একটা শর্ট হয়ে গেলে তারপর একটা গ্যাপ থাকে, তারপর আরেকটা শর্ট থাকে, সেই গ্যাপটার মাঝখানে উনি কি করেন, সেই সিনটার দেখলে কি করেন। অ্যাকচুয়ালি আমি না ওনাকে দেখেছি জাস্ট লাইক উনি ওনার মতন আছেন, মানে সেরকম আলাদা করে কোনো
যে সারাদিন স্ক্রিপ্ট, ওনার এখন সারাদিন স্ক্রিপ্ট নিয়ে বসে থাকার কথাও নয়, বাট স্টিল মানে খুব কিছু যে ওটার পেছনে মানে খুব বেশি কিছু করা বা সেটা নিয়ে খুব সারাদিন বসে বসে ভাবা না, ইটস ভেরি কতটা মজার মানুষ এবং কিরকম মেশেন? খুব ভালোভাবে, খুবই ভালোভাবে, কারণ অত বড় একজন স্টার, বাট স্টিল এটা বোঝা সম্ভব নয় যে উনি এত উঁচু জায়গায় চলে গেছেন এবং তাই বলে যে বাকিদেরকে উনি নিচু চোখে দেখবেন বা সেরকম অ্যাটিটিউড বা একটা সেরকম একটা ফিল দেখাবেন। কথা বললে কথা বলেন, মজা করেন, হাসি ঠাট্টা করেন, গল্প করেন, বসে কি খেয়েছি কিনা জিজ্ঞেস করেন। আরে, আর তোমার সব থেকে মজার টেক অ্যাওয়ে উইথ মিঠুন চক্রবর্তী প্রজাপতি 2 এ কি, যেটা সারা জীবন মনে থাকবে? কোনো মজার ইনসিডেন্ট, কোনো শেখার বিষয়? কাশ কি আমি আরো স্ক্রিন শেয়ার করতে পারতাম, এই একটা দুঃখ আমার থেকে যাবে যদি ইন ফিউচার আমি আই হোপ কি আমি ইন ফিউচার ডেফিনেটলি ওনার সঙ্গে কোনো ফুল ভেজিট ইন দ্য সেন্স কি মানে অনেক সিনস করতে পারবো ওনার সঙ্গে। এই একটা ইচ্ছে আমার মনে হয়, আমি থাকে না একটা মানুষের সঙ্গে কাজ করার পর ফিল হয় কি কাশ আমি আরেকটু ভালো কাজ করতে পারতাম, তার কাশ দেবের রোলটা তোমার হতো। আচ্ছা, এইটা তোমার তৃতীয় সিনেমা ছবি দেবের সঙ্গে। দেব কিন্তু শুটিং এর বাইরে ভীষণ প্র্যাঙ্কস্টার, আমি শুনেছি নাকি সেটসে। তো কিরকম অভিজ্ঞতা তোমার, কিরকম প্র্যাঙ্কস্টার আর কতটা মজার ও? এই বিষয়ে আমি লাকি কি দেবদা আমার সাথে প্র্যাঙ্কস করেনি না? হ্যাঁ, টুকটাক পেছনে লাগে, সেটা সবারই মানে সবারই লাগে, হ্যাঁ, আমাদেরকেই ছাড়ে না। বাট সেরকম ভাবে প্র্যাঙ্কস খুব একটা করেনি। আমার মনে হয় এটা এই পার্টিকুলার ইন্টারভিউ পার্টটা দেবদার দেখার কথা নয়, তাহলে নেক্সট কোনো কাজেই প্র্যাঙ্ক করবে, বলবে ও আচ্ছা প্র্যাঙ্ক করি এবার প্র্যাঙ্ক করবো না, এবার কোটা বাকি। বাট এখন অব্দি বাট খুবই মজার মানুষ, মানে খুব হাসি ঠাট্টা করে, অলওয়েজ একটা মানে ফ্লোরে থাকলে অলওয়েজ ফিল হয় কি কেউ একটা ফ্লোরে আছে। দেব তো এত বড় একজন সুপারস্টার ফ্রম টলিউড, মেগা স্টার বলছে এখন ফ্যানেরা এবং সবাই। তো সেটা কি একজন অর্ডিনারি বন্ধুর মতো, একজন নর্মাল ছেলে, নাকি স্টার ওরা থাকে দেবে? ভীষণই নর্মাল থাকে। তোমার সাথে তো কোনো প্র্যাঙ্ক করেনি, বাকিদের সাথে কি প্র্যাঙ্ক করে? বাকিদের সাথে কিছু না কিছু একটা করতেই থাকে, মানে অল দ্য টাইম, মানে পার্টিকুলারলি আলাদা করে বললে আলাদা করাটা খুব ডিফিকাল্ট, কারণ যখন থেকে ফ্লোরে আসে তখন থেকে এক তো কাজ নিয়ে খুবই মানে আমি এখনো অব্দি যে দুটো কাজই করেছি, মানে যেই কাজগুলোতে আমি সব থেকে বেশি সময় কাটাতে পেরেছি, মানে খাদানে আর রঘু ডাকাত। ওই সময়টা আমাদের সকাল থেকে স্কেডিউলের এত চাপ থাকতো, এত হেক্টিক প্রেসার থাকতো, মানে খাদানের সময় আমরা আউটডোর ওরকম একটা জায়গাতে শুটিং করেছি, প্লাস রঘু ডাকাতের সময়ও তাই। সো ওই একটা প্রেসারও থাকতো, মানে ফ্লোরে এসে কি কাজ হচ্ছে বা কেমন ভাবে হচ্ছে বা কোন কাজটা কতটা তাড়াতাড়ি করতে হবে বা কিভাবে করতে হবে, আমরা যখন সিন করছি আমাদেরকে বলা যে এই সিনটা আমি এভাবে চাইছি বা এই ক্যারেক্টারটা এভাবে মুভ করুক আমি চাইছি। তো এই সবগুলো নিয়ে তো খুবই কনসিয়াস থাকে অল দ্য টাইম, নিজের পারফরমেন্সেস নিয়ে খুব ভাবে। তার পাশাপাশি মানে একটা মানুষ এত প্রেসারে থাকে বাট স্টিল প্র্যাঙ্ক করে সবার সাথে, এটা একটা শেখার মতন জিনিস। নির্দেশক অভিজিৎ সেনের সাথে কতটা প্র্যাঙ্ক করেছে? এবার আমি না অ্যাকচুয়ালি অভিজিৎ দাকে দেখে ভেবে মানে আমি অভিজিৎ দার ব্যাপারে শুনেছিলাম কি অভিজিৎ দা রাগী, একদমই না, একদমই কি অভিজিৎ দা খুব বকে, চিৎকার করে। বাট আমি যখন ফ্লোরে গেলাম, মানে অভিজিৎ দা একটা জিনিস যদি বোঝাতেও হয় বা ধরো ওটা মানে ভুল করেছি, অভিজিৎ দাটাকে ঠিক করাতে এসেছি, অভিজিৎ দা খুবই মিষ্টি করে বলেছে না একটু ওরকম করে হলে হতো। অভিজিৎ এতটাই সুইট, আমি জানি না কেন আমি রিউমার ব্যাপারে শুনেছিলাম যে উনি খুবই বকে। অভিজিতের সাথে কিরকম প্র্যাঙ্ক করেছে দেব? সবসময় পেছনে লাগে কিছু না কিছু। আচ্ছা, তুমি দেখো ইদিকা, বেঙ্গলি সিনেমায় তুমি ঢাকাতেও কাজ করেছো, টলিউডে তো করছোই, সিরিয়ালে কাজ করেছো। এই দু ধরনের মিডিয়াম এবং তিনটে বিভিন্ন কন্টেন্ট প্ল্যাটফর্মে কাজ করে তোমাকে কতটা সমৃদ্ধ করেছে একজন অভিনেত্রী, এবং ডিফারেন্সটা কিরকম? ডিফারেন্স আমি অ্যাজ সাচ খুব একটা বেশি করতে পারিনি, শুধুমাত্র সময়ের অংশটা বাদ দিয়ে। মানে যেরকম টেলিভিশনে একটা ধরনের সময় লাগে, বাংলাদেশে যখন আমি যখন ছবিতে এলাম তখন দেখলাম ছবির একটা আলাদা স্কেডিউলের ব্যাপার থাকে। দেন যদি আমি ঢালিউড আর টলিউড দুটোকে আলাদা করি তাহলে ওদেরও সময়ের একটা ডিফারেন্স আছে। সেটা বাদ দিয়ে আমি অ্যাকচুয়ালি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আমি এটা শিখেছি, মানে আমি ইনকেস আমার লাইফ জার্নিতেও শিখে যে যতটুকুনি আমার জার্নি আমি শিখেছি কি যে কোনো প্ল্যাটফর্ম হোক
বা যাই হোক, যেটাই হোক না কেন, অ্যাক্টিং এর ডিফারেন্সটা হচ্ছে যে যে ক্যারেক্টার্স গুলো আমি আলাদা আলাদা প্লে করছি সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো শুধু আলাদা। আদারওয়াইজ তো আমি টেলিভিশন করি বা আমি থিয়েটার করি বা আমি ওটিটি করি বা সিনেমা করি, যাই করি না কেন, আলটিমেটলি তো আমাকে অভিনয়ই করতে হচ্ছে। সো জাস্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আলাদা, এটা আমি ফিল করেছি। আর তাছাড়া ওই সময়টা বাদ দিয়ে আমি অ্যাজ সাচ তো সেই সেম ডেডিকেশনটাই লাগে, সেই সেম প্যাশনটাও লাগে কাজ করার, আর সেম অ্যাটমসফিয়ারও লাগে, সবটাই তো এক। যেখানে যে ধরনের কাজে হ্যাঁ বলার আগে অ্যাজ অ্যান অ্যাক্টর, অভিনেত্রী হিসেবে তোমার কি কি তুমি চেক করো? স্ক্রিপ্ট, নির্দেশক, কো অ্যাক্টর, কোনগুলো নাকি শুধু গল্প, কোনগুলো মাথায় রাখো? সবগুলোই হুম। সবগুলোই মাথায় রাখি। এবং কি ধরনের কন্টেন্ট তোমাকে বেশি আকৃষ্ট করে? থ্রিলার, রোম্যান্স, অ্যাডভেঞ্চার? দেখো, আমি না কাজ করতে খুব ভালোবাসি, হুম হুম। এবং আমার মনে হয় যে এখনো অব্দি আমি খুব কম সময় হচ্ছে আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি, খুব কম ছবির সংখ্যা এখনো অব্দি আমার হুম। কাছে। So, আমার এখনো এক্সপ্লোর করার প্ল্যাটফর্ম অনেকগুলো। তো এখনো অব্দি আমার হয়তো এই জায়গাটা আসেনি যে আমি ভাববো যে আমি এই প্ল্যাটফর্মটা করে ফেলেছি, এবার আমার এই প্ল্যাটফর্মটা ট্রাই বা এই কন্টেন্টটা ট্রাই করো, আমি এই কন্টেন্টটা করেছি বা এবার এই কন্টেন্টটা ট্রাই। আমার এখনো অব্দি এক্সপ্লোর করার জায়গা অনেক। সো আমি এখনই নিজেকে ওই ভাবনা চিন্তাটা রাখতে চাই না যে আমি শুধুমাত্র এই দিকটা করবো বা শুধুমাত্র এটা ভাববো বা শুধুমাত্র ওটা করবো। আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য হোল থিং। হোল জনার। কত বছর হলো ইদিকা তোমার অভিনয়? অভিনয় যদি বলি তাহলে আমি 2019 থেকে শুরু করেছি, আর যদি সিনেমা বলি তাহলে তো 2023। তুমি কি সবসময় অভিনেত্রী হতে চেয়েছিলে? কিভাবে জার্নিটা শুরু হলো একটু বলো দর্শকদের। আমি কোনোদিনও ভাবিনি। আমি ছোটবেলা থেকে যদি কোনো একটা আমি গান গাইতে পারি না, আর আমি নাচ করতাম ছোট থেকে, কিন্তু অভিনয় কোনোদিনও করিনি। কিভাবে আসা হলো অভিনয় জগতে যদি একটু বলো? ডেস্টিনি। জাস্ট মনে হলো একটা টাইমে যে একবার, আমি এটাতে একদমই বিশ্বাসী নই যে আমি অনেক আমার ইন্ডাস্ট্রিতে আসার পরে অনেকবার শুনেছি যে আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো কেউ ভেবেছে যে আমাকে একটু দেখতে ভালো, আমার ফিগারটা সুন্দর, আমার চুলটা ভালো, আমার চোখটা ভালো, হাসিটা ভালো, তো আমি অভিনেত্রী হতে পারবো। ইটস নট ট্রু অ্যাট অল, ইটস নট ট্রু। ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্ট্রেস, ইউ হ্যাভ টু অ্যাক্ট, ইউ হ্যাভ টু নো হাউ টু অ্যাক্ট। অ্যাক্টিং ইজ ইম্পর্টেন্ট অভিনেত্রী হওয়ার জন্য, মানে অ্যাক্ট্রেস হওয়ার জন্য অ্যাক্টিং ইজ ইম্পর্টেন্ট। বাট আমার মনে হয়েছিল যে আমি করতে চাই, তারপরেই আমি চেষ্টা শুরু করি। এবং একটা মানুষ যদি মন থেকে কিছু করতে চায়, সেটার জন্য চেষ্টা করে, তাহলে সে ডেফিনেটলি। কখন মনে হলো অভিনেত্রী হতে চাও এবং সেজন্য তুমি কিভাবে এগোলে? একটু যদি জার্নিটা আমাদেরকে বলো। এইটা আমার তখন আমি গ্রাজুয়েশনে ছিলাম কলেজে, তখন আই ফেল্ট লাইক কি ওকে, আমি এবার অভিনয়, মানে আমি না ছোট থেকে ওই সিনেমা দেখার পরে বা কোনো গান শোনার পরে আয়নার সামনে দাঁড়িয়ে ওই অ্যাক্ট করতাম। ও হ্যাঁ, এরকম চুল উঠছে, এরকম ভাবে ডায়লগটা বলছে বা এটা বললো, ওগুলো করতাম। কিন্তু কখনো এটা ভাবিনি যে ওই ছোটবেলার ওই থিঙ্কিংটা বা ওই ছোটবেলার ওই দুষ্টুমি বলতো তখন মা, ওটাকে দুষ্টুমি নাম দিয়েছিল, ওই দুষ্টুমি গুলো একটা টাইমে আমার প্রফেশন হয়ে যাবে, অ্যান্ড একটা টাইমে এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার লাইফ। তো সেই ছোট্ট দুষ্টুমিটা এখন লাইফ হয়ে যাবে, এইটা কোনোদিনও ভাবিনি। আর কখনো এইটাও ভাবিনি যে এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা জায়গা, এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে রিচ করতে পারবো। কোনো কন্ট্যাক্টস নেই, আগু পিছু কাউকে চিনি না, সেখানে যাওয়া, সেখানে সার্ভাইভ করা। প্রথম ব্রেকটা কিভাবে হলো? প্রথম আমি অডিশন দিচ্ছিলাম, কাউকে না, আমি অডিশনস দিচ্ছিলাম অনেক দিন ধরে। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম সার্চ করি, তখন ফেসবুকে খুব অডিশনস এর প্রচুর, এরকমও হয়েছে যে অনেক ভুলভাল জায়গা থেকেও আসতো। কিছু জায়গা আছে, লাকিলি আমি বেঁচে গেছি, সমস্ত প্রচুর ভুলভাল জায়গায় যাইনি, বাট লাকিলি আমি প্রচুর ভালো ভালো জায়গা পেয়েছি যেখানে অরিজিনালি অডিশনসই হচ্ছে। সেখান থেকে আমি ফার্স্ট সুরিন্দর ফিল্মস এর অডিশনস এর একটা পাই ওদের অফিসিয়াল পেজ থেকে। আর আমি খুব অফিসিয়াল পেজেসই ফলো করতাম, খুব একটা র্যান্ডম পেজেসেও যেতাম না। তো তার জন্য আমার অডিশনস এর সংখ্যাও খুব কম হতো, যেহেতু অফিসিয়াল পেজ গুলোতে অডিশনস খুব কম টাইমে থাকে আর কি।
তো ওই অফিসিয়াল পেজে সার্চ করতে করতে একদিন সুন্দর ফিল্মস এর একটা অডিশনসে যাই, দেন সিলেক্টেড হই, তারপর কাজ শুরু। কি কি মিথ রিলেটেড টু অ্যাক্টিং প্রফেশন দর্শকদের জন্য আজকে তুমি ভাঙবে? মিথ, এই যে এটা ভাবা যে আমরা সবসময় মেকআপ করে ঘুরে বেড়াই এবং মেকআপ করতে ভালোবাসো। এটা একটা মিথ, কারণ টু বি ভেরি অনেস্টলি সত্যি আমাদের অনেক এরকম হয় যে আমাদের মেকআপ করে থাকতে হয়, বা বিভিন্ন কাজের জন্য মেকআপটা ইম্পর্টেন্ট হয়, সেটা বেশি হোক কম হোক, এটা যার যার ইচ্ছে মতন সে করে। কিন্তু আমরা সবসময় সেটা করে থাকতে ভালোবাসি না। মানে আমার এক এক্সপিরিয়েন্স আছে, দুর্গাপুজোর সময় আমার বাকি সব বন্ধুরা ভীষণ সেজে গুজে সুন্দর করে বেরোয়, আর আমি সব থেকে আমি জাস্ট মুখে একটা ময়শ্চারাইজার সানস্ক্রিন মেখে বেরিয়ে যাই আর কি। আর তারা আমাকে বলে সাজিস নি একটু, আমার আর ভালো লাগছে না এখন, আর আমি একটু মেকআপ ছাড়া থাকতে চাই এবার। অনেক সময় হয় কি মুখে কোনো অ্যালার্জি হয়েছে বা র্যাশেস বেরোচ্ছে, যেখানে ডক্টর বারবার করে বলছে এখন তুমি ওরকম লাইটে যাবে না, এখন খুব একটা মেকআপ দেবে না, বাট আমার পক্ষে পসিবল না, কি আমাকে যেতেই হবে, শুটিং করতেই হবে, মেকআপটা রাখতেই হবে, তার জন্য আরো বেশি ইনফেক্টেড হয়ে যাচ্ছে স্কিন। তখন খুবই সার্ভাইভ করতে হয় লিটারেলি। দেন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, আমার এরকমও হয়েছে যে আমার ডেঙ্গি ছিল, বাট স্টিল আমাকে কাজ করতে হয়েছে দাঁড়িয়ে সোজা হয়ে উঠে। সো লাইফ কিন্তু এতটাও ইজি নয় অ্যাক্টিং ওয়ার্ল্ডে। হ্যাঁ, যারা ভাবছেন ওদের গ্ল্যামারাস ফেসেস গুলো দেখে, মুখগুলো দেখে যে আমরাও অ্যাক্টিং করব, এইগুলো মাথায় রাখতে হবে, রাইট? ইদিকা অ্যাজ আ পার্সন কেমন, ব্যক্তি ইদিকা কেমন? আমরা গ্ল্যামারাস অ্যাক্ট্রেস ইদিকাকে তো চিনি, ব্যক্তি ইদিকা কি করে অফ টাইমে, সে কি করতে পছন্দ করে? সিনেমা দেখতে। যা অন টাইমে নয় সিনেমা করছে, নয় সিনেমা দেখছে। আমি অন টাইমে সিনেমা করতে ভালোবাসি, অফ টাইমে সিনেমা দেখতে ভালোবাসি। দ্যাট ইজ মি। আর যেই 3 ঘন্টা ফুরিয়ে গেল, তার বাকি 21 ঘন্টা ইদিকা কি করে? আরেকটা সিনেমা খুঁজি, আর এরপর কোন সিনেমাটা দেখবো, আর এলস বই পড়ি। আমি কি ধরনের বই পড়তে ভালোবাসো ইদিকা? ফিকশন। ফিকশন। ফেভারিট অথর? এই মুহূর্তে আমি সরঞ্জিত বলে একজন রাইটার আছেন, তাকে খুব পড়ছি, কারণ তার রিসেন্টলি কিছু লাভ স্টোরিজ এর বই পড়েছি আমি। কম্পাস বলে একটা বই পড়েছি আমি খুব খুব রিসেন্টলি, আর খুবই ভালো লেগেছে আমার ওই লাভ স্টোরি, ওই ওই মানে একটা ক্যারেক্টারকে ডিসক্রাইব করা, ওই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তো আমি অলরেডি দুটো, আরেকটা বই দোয়েল সাকু বলে একটা বই আছে, দুটো বই পড়ে ফেলেছি। আমি বাংলা বই পড়তে খুব ভালোবাসি। আর অফ টাইমে যেহেতু আমি ফ্যামিলির সঙ্গে থাকি, তো ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসি, এই করেই সময় কেটে যায়। ইদিকার এই যে সুন্দর সুন্দর রোমান্টিক ফিকশন বই পড়ে, তখন ইদিকা কিন্তু একটা খুব মুচকি মুচকি হাসি আসছিল, দেখেই মনে হচ্ছে ইদিকা খুব রোমান্টিক অ্যাজ আ পার্সন। ইদিকার নজরে দ্য পারফেক্ট ম্যান ভিজুয়ালাইজ কে? মানে তোমার লাইফে যদি কেউ স্পেশাল কেউ আসে, তাকে কিরম হতে হবে? সবাই শুনে নাও এটা মন দিয়ে। See, I don't believe in perfect man, because I think perfect man বা perfect woman পৃথিবীতেই এক্সিস্ট করে না। I can't be perfect, মানে কি করে একটা মানুষের সমস্ত চাহিদার টিক লিস্ট গুলোতে আমার থাকতে পারে? তাহলে তো আমি নিজেকে সেই মানুষটার মতন বানিয়ে ফেললাম। আমার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, তো আমি যখন নিজের ইন্ডিভিজুয়ালিটিটা বজায় রাখতে চাই, আমি চাইবো যে আমার পার্টনারও সেম তার ইন্ডিভিজুয়ালিটিটা বজায় রাখুক। তার যা যা গুড থিংস এবং যা যা ব্যাড থিংস আছে, সেই সবটা নিয়েই আমি তাকে আই ওয়ান্ট টু লাভ হিম আর কি। কিন্তু কি কি চেক বক্স সবসময় মাথায় রাখা? কোন ধরনের পুরুষ তোমার আকৃষ্ট করে? That's tough. কোন ধরনের পুরুষ? আমার মনে হয় আমি কখনো রিলেশনশিপ নিয়ে ভাবি, বা যদি কারোর মধ্যে আমি কি করে জানো তো, আমি সবসময় করতাম এটা, আমি কোনোদিন আমার ক্রাইটেরিয়াস বলতাম না। কেন বলতাম না? বিকজ আমার মনে হতো যে কাউকে যদি আমি আমার ক্রাইটেরিয়া গুলো বলে দিই, বা সে যদি জেনে যায়, তাহলে সে প্রথম কিছুদিন সেরকমই করবে যেরকম আমি পছন্দ করি। ভেরি ইন্টেলিজেন্ট। শুনে নাও, তোমাদের জন্য টিপস, সব মেয়েদের জন্য টিপস। কি করবে প্রেমে পড়ার আগে বা মনের মানুষ পাওয়ার জন্য? অ্যাকচুয়ালি কারণ প্রথম তারা কি করে, আমি যদি এটা বলি যে আমার না খুব ভালো লাগে যে আমি যাকে ভালোবাসবো বা আমি যাকে বিয়ে করব, সে খুব ভালো, সে রোজ আমার জন্য ফুল নিয়ে আসুক। এবার হয়তো সে অ্যাজ আ পার্সন রোজ ফুল আনার মানুষই না, বাট স্টিল সে আমাকে ইমপ্রেস করার জন্য সে প্রথম কয়েকটা মাস রোজ ফুল এনে দেবে। এরকম কটা হয়েছে এদিকে? হয়েছে আমার জীবনে, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি।
তো কবার এরকম ঠকার পরে তুমি ডিসাইড করেছো যে এগুলো বলবে না? আমার মনে হয় খুব বেশি লোক আমার কাছাকাছি আসতে পারে না। বলেই না আধা লোক, হয়তো আমি জানি না, হ্যাঁ। আর মেবি হয়তো পছন্দই করে না, ভাবে হ্যাঁ। যে বলবে, হ্যাঁ কয়েকটা তো হয়েছে এরকম। কিন্তু আজকে কিছু সিক্রেট ফাঁস করো, যে কি কি তুমি নজর করো লুকিয়ে লুকিয়ে না বলে, যে তার মধ্যে কোন গুণাবলী গুলো থাকা দরকার? আই থিঙ্ক বিহেভিয়ার, হুম। ওয়েল বিহেভড, হুম। ওয়েল স্পোকেন। আর আমি খুব নোটিস করি যে ওই মানুষটার সঙ্গে তার আশেপাশের মানুষের, বা আমি ধরো একটা গ্যাদারিং এ বসে আছি, সেই সবকটা মানুষের তার সঙ্গে কিরকম রিলেশন বা তারা তাকে কিভাবে দেখে। সো যদি সে সবার সঙ্গে খুব ভালো থাকে আর কি, বা সবাইকেই খুব রেসপেক্টফুলি রাখতে পারে, সো আই থিঙ্ক সে আমাকে রেসপেক্টটা দিতে পারবে। ভীষণ ইন্টেলিজেন্ট উত্তর, ভীষণ এবং সঠিক জাজমেন্ট আমার মনে হয়। এদিকে একটা কথা বলো, তোমাদের প্রফেশনে তো আরোটা ভালো মানুষ খুঁজে পাওয়া, ধরো ভালো মানুষ পেয়েও গেল, ধরো সেটাকে টিকিয়ে রাখাও খুব টাফ, কারণ গ্ল্যামারাস দুনিয়া, এবং সেখানে যদি দুজনেই অভিনেতা অভিনেত্রী হয় তাহলে তো আরো বিপদ, কারণ একজনের এখানে শুটিং একজনের ওখানে শুটিং, ভীষণ ক্লোজ প্রক্সিমিটিতে কাজ করা, এবং আমরা প্রায় দেখি বলিউড হোক হলিউড হোক টলিউড হোক অনেক লং স্ট্যান্ডিং রিলেশনশিপ ভেঙে যায়, এবং সেখানে ম্যাক্সিমাম কারণ হয় হয়তো বিশ্বাস ভেঙে যাওয়াটা। তুমি কতটা ফিডেলিটিকে বা লয়ালটিকে তোমার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা? অনেকটা, কারণ অনেস্টি ছাড়া না এই পৃথিবীতে কিছু টিকে থাকতে পারে না। মানে তুমি যাই করো না কেন, রিলেশনশিপ আমি বাদ দিয়েও যদি বলি, আমাকে প্রত্যেকটা জিনিসের প্রতি অনেস্ট থাকতে হয়, কাজের প্রতিও অনেস্ট। আমি ধরো এখন আমরা ইন্টারভিউ করছি, আমি এই যে তোমাকে টাইমটা দিচ্ছি, আমি অনেস্টলি তোমাকে দিচ্ছি, আমি কিন্তু এই টাইমটা আর অন্য কাউকে কোনো কমিটমেন্ট দিইনি, বিকজ আই নো এই সময়টা তোমার, আর আমি সেটা তোমার জন্য, আমি তোমার প্রতি এটাতে কমিটেড, আর আমি তোমাকে এই টাইমটাও দেবো, এই টাইমটাই দেবো। দ্যাট ইজ অনেস্টি এন্ড দ্যাট ইজ লয়ালটি। আমি যদি এখন আরো দুটো কমিটমেন্টস রেখে দিতাম পাশে পাশে যারা বসে আছে, সেটা খুব একটা তোমারও ভালো লাগতো না, আমারও ভালো লাগতো না, রাইট? সো এটা সব ক্ষেত্রেই না, লয়াল হওয়া বা নিজের যতটুকুনি দিচ্ছি সেটার প্রতি অনেস্ট হওয়াটা খুব important। কোনোদিন যদি দেখো ভবিষ্যতে তোমার সব থেকে মনের মানুষ, সে তোমার বয়ফ্রেন্ড হতে পারে, পরবর্তী হাজবেন্ড হতে পারে, যদি তুমি ডিসকভার করো সে চিট করেছে, সে যদি অ্যাপোলজেটিক হয়, তুমি ক্ষমা করবে কি করবে না? ডিপেন্ড তার সার্কামস্টান্সেস, ডিপেন্ডস তার কেন, কি কারণে বা কি প্রবলেমে। আই ফিল লাইক চিটিং ইজ এ চয়েস। চিটিংটা সবসময় মিস্টেক হয় না, সামটাইমস কিছু সার্কামস্টান্সেস থাকে বা কিছু ঘটনা এরকম ঘটে যার দরুন কিছু ইনসিডেন্টস ক্রিয়েট হয়, যেটা হয়তো আমার চোখে চিটিং মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার পার্টনার আমাকে চিট করছে, বাট দেয়ার ইজ সামথিং যেটার জন্য এই ঘটনাটা ঘটেছে। সো আমি ওই ঘটনাটার গুরুত্বটা বা গভীরতাটা বোঝার চেষ্টা করি যে সেটা কেন হলো, কারণ আমার আর তার মধ্যে একটা ভালো বন্ডিং অলরেডি রয়েছে, এতদিন আমরা একসঙ্গে কাটিয়েছি, বা ধরো 1 বছর একসঙ্গে কাটিয়েছি, অল অফ আ সাডেন 1 বছরের মাথায় সেরকম একটা ঘটনা কেন ঘটবে যার জন্য আমাকে তাকে ট্রাস্ট করতে হবে না, বা আমাকে তাকে ভাবতে হবে সে ডিসঅনেস্ট। সো দেয়ার মাস্ট বি সামথিং, দেন হোয়াট ইজ দ্য সামথিং? তো আমি ওই সামথিংটা খোঁজার চেষ্টা করি, যদি ওটার আমি নিজেকে কনভিন্স করতে পারি কি ওই সামথিংটা ইজ ওকে ফাইন, আমি ওটাকে হ্যান্ডেল করতে পারবো আর সেটাকে আমরা সলভ করতে পারবো, দেন আই উইল বি ওকে উইথ ইট। কিন্তু ওই সামথিংটাতে যদি আমি কনভিন্স না হই, তাহলে বাই। কি এই সামথিংটা খোঁজাটা জাস্ট ফর ওয়ান টাইম, এটা যদি বারবার আমাকে খুঁজতে হয়, দেয়ার ইজ এ প্রবলেম। এক্সট্রিমলি ম্যাচিওর উত্তর, এবং সেই জন্যই কি ইদিকা এখনো সিঙ্গেল, এত ম্যাচিওর বলে? মেবি শুনে রাখো তোমরা সবাই। হ্যাঁ, তো ইদিকাকে কি এটা খুব ইয়ে করে যে আমি এখনো সিঙ্গেল? না না না, একদমই নয়। বিয়ের টার্গেটটা কবে? কারণ কেন করে না এখন অব্দি সিঙ্গেলটা? কারণ আমার মনে হয় একটা সম্পর্কে থেকে, একটা মানুষের সঙ্গে থেকে, মানে একটা মানুষকে আমি আমার জীবনে আনবো, সে আমাকে তার জীবনে আনবে, দুজন একসঙ্গে এক জায়গায় খারাপ থাকার থেকে একা ভালো থাকাটা বেটার। সেই জন্য যতদিন, এটা তো একদম একজন ম্যাচিওর অলরেডি ধোকা খাওয়া মহিলার মতো তুমি বলছো কথাটা। তো আমি যদি সেরকম কাউকে কোনোদিনও পাই কি ঠিক আছে না আমি তার সঙ্গে থাকতে চাই, সো
আচ্ছা, এই গ্ল্যামারে থাকতে থাকতে এই ভয়টা কি খুব হয় না? মানে তোমরা আগে থেকে অনেক ম্যাচিওর হয়ে যাও যে এসে যদি আবার কেউ ধোকা দিতে, এইটা কি অনেক সময় একটা রিলেশনশিপে এন্টার করতে হেজিটেট, মানে তোমার একটা ইয়ে হয়, ভয় হয়? এটা কি স্পেশালি অ্যাক্ট্রেসেসদের একটা ভয় হয় যদি ছিল থেকে যায়? ছিল আমারও ছিল এই ভয়টা। না, আমি তো এমন করে ছিল বলছি আমার 50 বছর বয়স হয়ে গেছে। But কিন্তু যদি আমি আমার কথা বলে আমি বলবো আমি খুব ফাস্ট লার্নার। আমি কিছু ভি খুব তাড়াতাড়ি শিখে যাই, মানে শিখতে চেষ্টা করি, অ্যাটলিস্ট ওটাকে শেখার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার কিছু বুঝতে, বা এই যে কথাটা তুমি বললে কি খুব মজা, মনে হচ্ছে যে অনেকগুলো রিলেশন, আমার মনে হয় কিছুটা বুঝতে ওই একটা রিলেশনশিপই আমার জন্য হয়তো যথেষ্ট। তার জন্য আমাকে আরো 10টা রিলেশনশিপে থাকতে হয়নি, তার সেটাকে আমাকে বুঝতে হবে এত কিছু। একটা রিলেশনশিপই তার জন্য আমার যথেষ্ট ছিল যে আচ্ছা ঠিক আছে, এটা 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 আমাকে আবার ভাবতে হবে। সো হতো, এখনো মাঝে মাঝে ভয় হয় যে একটা রিলেশনশিপে যাব, তারপর যদি আবার সেটা সেরকম হয়ে যায় তখন ব্যাকফায়ার করে। ব্যাকফায়ার করে তাহলে কি হবে। কিন্তু তার পাশাপাশি এটাও মনে হয় এত কিছু ভেবে তো লাভও নেই। মানে আমি লাইফে যাই করি, আমি আজকে যেটা করছি, ধরো আমি আজকে ইন্টারভিউ দেওয়ার আসার আগে আমি জানতাম না তুমি আমাকে কি কোয়েশ্চেন করবে, আমি তোমাকে কি কোয়েশ্চেন করবো। তো এগুলো সব আমার কাছে সারপ্রাইজেস এবং স্পন্টেনিয়াস। তো ওয়াই নট দ্য রিলেশনশিপ, সেটাও তো ভেরি স্মার্ট ওয়ে অফ থিঙ্কিং, ইন্টেলিজেন্ট ওয়ে অফ থিঙ্কিং। এদিকে আপনি এত সুন্দরী, এবং টলিউড করা হয়ে গেছে, সিরিয়াল করা হয়ে গেছে, বম্বে যাচ্ছ না কেন? এই রে, বম্বে যাই ঘুরতে, ঘুরতে না, কাজে। বাট মানে তুমি তো সবকটা প্যারামিটার ঠিক করো, ইউ হ্যাভ দ্য লুকস, ইউ হ্যাভ দ্য হাইট, ইউ নো অ্যাক্টিং, বম্বে যাচ্ছ না কেন? এন্ড ইউ আর ইয়াং। means a lot to me, thank you so much, but এখন অবধি তো না বম্বে থেকে আমার ডাক এসছে, না আমিও বম্বেকে এখন অবধি ডাকিনি, এই মুহূর্তে হয়তো ডাকিনি, জানি ইন ফিউচার কি হবে। রাইট, আমি বললাম আই লাভ সারপ্রাইজেস। অ্যাবসলিউটলি। এদিকার নেক্সট আপকামিং প্রজেক্টস আর কি কি রয়েছে সামনে? এখন তো প্রজাপতি 2, 2026-এ কি কি লাইন আপ রয়েছে বা কি কি শুটে হাত দেবে? 2026-এর লাইন আপ আমি এখনো তৈরি করার মানে তৈরি করব বলে ভাবছি, এবং জাস্ট কিছু স্ক্রিপ্টস নিয়ে কথা হচ্ছে যে কি হতে পারে কি না হতে পারে। সো জাস্ট এখনো লাইন আপ রেডি নয়, রেডি করার জার্নিটাতে আছি। এবার আমরা মজার কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স করব। সো এদিকা রেডি? রেডি। চিট ডে মিল? চিট ডে মিল বিরিয়ানি। আইসক্রিম না চকলেট? আইসক্রিম। আইসক্রিম। Ice-cream. কি ফ্লেভার? অনেকগুলো ফ্লেভার আছে, বাট পেস্তা চকো আমার ফেভারিট একটা, আরেকটা হচ্ছে রোস্টেড আমন্ডস। তোমার আলমারিতে সব থেকে প্রেশাস মেমোরেবল জিনিস যেটা তুমি বছরের পর বছর রেখে দিয়েছো, এমন একটা আইটেম যেটা তুমি কোনদিন ফেলবে না? এখানে যেমন একটা আইটেম যেটা আমি কোনদিন এমন একটা পড়ার জিনিস আলমারিতে খুব প্রিয়, খুব কাছে। খুব ছোটবেলার আমার একটা এখনো কোনো আঙ্গুলেই ঢুকবে না, আমার দাদু গিফট করেছিল আমাকে, একটা ভাঙা ছোড়া আংটি আছে। ওয়ার্ড্রব এসেনশিয়ালস? শাড়ি অফকোর্স, তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ, ব্লাউজের কিছু কালেকশনস, আর জিন্স, শার্ট, টি শার্ট। হোয়াট ডু ইউ লাইক টু ওয়্যার মোর, এথনিক না ওয়েস্টার্ন? এথনিক। এথনিক হলে শাড়ি না কুর্তি? শাড়ি, এনি টাইম শাড়ি। লাস্ট প্রশ্ন, ওয়ার্কিং অন প্রজাপতি 2, ইউ হ্যাভ আ শেফ বয়ফ্রেন্ড, নিজে কতটা রাঁধতে পারো? এই রে, আমি নিজে এতটাই খারাপ রাঁধতে পারি কি প্রজাপতি 2-তে গানটা যেটা রিলিজ করেছে সেখানেও দেখেছো আমার বর রান্না করছে, আমি খাচ্ছি, যতটাই ভালো আমি রান্না করতে পারি, কারণ মনে হয় ফিউচার আমার বরকে রাঁধতে হবে, আমাকে খেতে হবে। It was so much fun having you with us. Thank you so much. Thank you for watching us, and for more such interesting interviews, এরকম আরো ভালো ভালো ইন্টারভিউ দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেল ইন্ডালজ এক্সপ্রেস সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। আবার ফিরবো এরকমই আরেকজন অতিথিকে নিয়ে। নমস্কার।